সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। কি বলছে শিক্ষার্থী ও অভিভাবকেরা? ইরানের তৈরি করোনা ভাইরাস টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু। এবার ভারতেও পাওয়া গেছে নতুন ধরনের করোনা ভাইরাস। এক গবেষণা বলছে বাংলাদেশে আসা অভিবাসী শ্রমিকদের 70% মহামারীর কারণে কাজে ফিরতে পারেনি। তাদেরই একজন। সমস্যায় আছি তো ভাই, মনে করেন এখন বিদেশ জাতি পাচ্ছি, কোনো কাজকর্ম করতেছি নি, এই জন্য যাওয়ার চেষ্টা মনে করেন এই যে নতুন করে চালু হওয়ার পরের তো চেষ্টায় আছি। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার সন্ধ্যের অনুষ্ঠান প্রবাহ। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কয়েক মাসের জন্য পিছিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, মাধ্যমিক পরীক্ষা জুন মাসে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই অগস্ট মাসের কোনো এক সময়ে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী, সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। 2021 সালের এইচএসসি বা সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য সেটি হচ্ছে ওই একইভাবে 2020 সালের 16 মার্চ থেকে তাদেরও সব শিক্ষা কার্যক্রম, ক্লাসরুমের শিক্ষা কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে যেটি হয় সেটি বন্ধ হয়ে যায়। ফলে তাদেরও পূর্ণাঙ্গ সিলেবাস তারা তো সমাপ্ত করতে পারেনি ক্লাসরুমে এসে, যদিও অনলাইনে ক্লাসেস হয়েছে। এবং আমরা আশা করছি যে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। এজন্য পরীক্ষার সিলেবাসেও কিছু কাটছাট করার কথা তিনি জানিয়েছেন। তবে স্কুল কলেজ কবে নাগাদ খুলবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশে প্রায় 10 মাস ধরে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঢাকা স্টুডিওতে আছেন সংবাদদাতা সায়েদা আক্তার। সায়েদা, এই আগামী বছরের এই দুটো পরীক্ষার পেছানোর ব্যাপারে তিনি কি বলেছেন? সাধারণত বছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান মানে মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় এবং এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু মিজান, এবছর যেমনটি বলছিলেন আপনি যে মহামারীর কারণে মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সে কারণে পরীক্ষাও আসলে অনুষ্ঠিত হয়নি এবং 2021 সালের 16 জানুয়ারি পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা রয়েছে। এ কারণে শিক্ষার্থীরা ক্লাসও করতে পারেনি। এখন আজকে শিক্ষামন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে যেহেতু শিক্ষার্থীরা সিলেবাস শেষ করতে পারেনি, সেই জন্য সিলেবাস কাটছাট করে পুনর্বিন্যাস করার কাজ চলছে এবং সংক্ষেপিত সিলেবাসে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার। এবং সেই ক্ষেত্রে তাদেরকে কিছুদিন ক্লাস করিয়ে 2021 সালের এসএসসি এবং সমমান পরীক্ষা জুন মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই থেকে অগস্ট মাসে নেয়ার পরিকল্পনা করছে সরকার। সায়েদা, 2021 সালের এইচএসসি পরীক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু 2020 সালের এইচএসসি পরীক্ষা হয়নি, তার ফলাফলও এখনো হয়নি। পরীক্ষা না হলেও অন্য এক ব্যবস্থায় পরীক্ষার ফলাফলের দেওয়ার কথা সরকার বলে আসছিল। এই ফলাফলের ব্যাপারে তিনি কি জানিয়েছেন? শিক্ষামন্ত্রী যেটি বলেছেন যে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার এবং তার পরপরই, অর্থাৎ ওই অধ্যাদেশ জারি করার পরপরই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে এবং যেহেতু মহামারীর কারণে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এই শিক্ষার্থীদেরকে পাশ করানো হয়েছে, সেই জন্য এই অধ্যাদেশটি জারি করা হবে, এটি তিনি ব্যাখ্যা করছিলেন। এবং এই ফলাফলের জন্য আগেই যেটি বলা হয়েছিল, আগেই জানানো হয়েছিল যে জেএসসি এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট
রেজাল্টের উপর ভিত্তি করে এইচএসসি এবং সমমানের ফলাফল নির্ধারণ করা হবে। এক্ষেত্রে এসএসসি ও সমমানের পাঠ্যসূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সমন্বয়কৃত একটি মূল্যায়ন করা হবে। তার উপরে নির্ভর করে আর কি গ্রেড নির্ধারণ করা হবে। তবে এইচএসসিতে এসে যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে গ্রেড নির্ধারণের ব্যাপারটি ঠিক করবে একটি পরামর্শক কমিটি রয়েছে। তারা ঠিক করবেন যে এইচএসসির কোন বিষয়ের সঙ্গে এইচএসসির কোন বিষয়টি প্রতিস্থাপন করে গ্রেড নির্ধারণ করা হবে। তবে শিক্ষামন্ত্রী এই সঙ্গে আরও জানিয়ে রেখেছেন যে কোনো শিক্ষার্থী যদি তার ফলাফল অর্থাৎ গ্রেড নিয়ে যদি সংক্ষুব্ধ হন তাহলে রিভিউ চেয়ে বোর্ডে আবেদন করতে পারবেন। তো এই করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে প্রায় 10 মাস হলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো কবে খুলতে পারে তার কোনো ইঙ্গিত কি তিনি দিয়েছেন? মিজান, সরাসরি কোনো সময় উল্লেখ করা হয়নি, তবে শিক্ষামন্ত্রী এমন একটি ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি অনুকূল থাকলে জানুয়ারির শেষ নাগাদ স্কুল খোলা হতে পারে। তবে এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষেপ করে ফেব্রুয়ারি মাস থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস করানো হবে এমন একটি কথা শিক্ষামন্ত্রী বলেছেন। মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ক্লাস করানো হবে এরকম একটি কথা বলেছেন। তবে অন্য সব ক্লাস সেগুলোর ব্যাপারে কোনো পরিকল্পনার কথা তিনি আজকে বলেননি। সায়েদা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সংবাদদাতা সায়েদা আক্তার। পরীক্ষা পিছিয়ে দেওয়ার সরকারি এই ঘোষণাকে অনেক শিক্ষার্থী ইতিবাচক হিসেবে নিলেও অভিভাবকরা বলছেন পাঠ্যক্রম কমানোর সিদ্ধান্তটি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা গ্রহণকে বাধাগ্রস্ত করবে। আর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে শিক্ষার্থীরা বলছেন বারবার ফল ঘোষণার তারিখ পেছানো হলে সেটি তাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সমস্যার সৃষ্টি করতে পারে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন মুন্নি আক্তার। বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপুমণি মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রচলন থাকলেও এবার সেই পরীক্ষা পিছিয়ে 2021 সালের মাঝামাঝিতে নিয়ে যাওয়া হতে পারে। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই আগস্টের দিকে হতে পারে। সিলেবাসটিকে হয়তো কিছুটা কাটছাট করে ছোট করা হবে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। এরপরে আবার হয়তো বলবো যে আমরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলগুলোকে খুলে দেবার একটা চেষ্টা করব। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে ইনশাআল্লাহ তাহলে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষার্থী। এমন একজন স্নেহা আক্তার নিসা। পাঠ্যক্রম কমানো এবং পরীক্ষা নেয়ার আগে শ্রেণীকক্ষে ক্লাস করানোর সিদ্ধান্ত সময়োপযোগী বলে মনে করেন স্নেহা আক্তার নিসা। একদিক দিয়ে পজিটিভলি দেখছি, আর আরেক দিক থেকে তো চেয়েছিলাম যে আমাদেরকে অটোপাস দেখ। পরে আবার ভাবলাম যে না, অটোপাস দিলে এমন হয়ে যায় আমরা কোনো প্রিপারেশনই নেই। আমাদের বইয়ের হাফও শেষ হয়েছে কিনা সন্দেহ। সিস্টেম খোলা হইলে ক্লাস হইলে হ্যাঁ ভালোই তো হবে। তারপর যদি সিলেবাস ছোট করে দেয় তখন তো আর সমস্যা নেই, কিন্তু যদি হুটহাট করে আবার যদি বলে যে পুরো সিলেবাসে পরীক্ষা দিবা, এটা অবশ্যই সমস্যা হয়ে যাবে। কারণ 1.5 বছরের পড়া তো আর কয়েক মাসে আমার সম্ভব না। শ্রেণীকক্ষে পড়িয়ে পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন এসএসসির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবিদা সুলতানা লামিয়াও। আর তাই স্কুল খুলে ক্লাস করে পরীক্ষা দেওয়ার পক্ষে মত তার। তা না হলে আগের বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মতো অটোপাস দেওয়ার পক্ষে দাবি তুলেছেন আবিদা সুলতানা লামিয়া। আমি বিগত 1 বছর ধরে কোনো প্রাইভেট পড়তে পারছি না। আমার বাবার ফিনান্সিয়াল অবস্থা অনেক খারাপ এই করোনার কারণে। আমি কোনো স্টাডি করতে পারছি না। যদি আমি ঢাকা শহরে থেকে অবস্থা হয়, গ্রামে অনেক স্টুডেন্ট আছে, তাদের কি হবে? আমরা পড়তে পারতেছি না কোনো। আর নিজে সায়েন্সের সাবজেক্ট নিয়ে নিজে পড়াটা ইম্পসিবল। আমরা চাই যে হয় প্রপারলি ভাবে পড়ার মানে কি ঠিকঠাক মতো পড়ায় তারপর এক্সাম নিক, নাহলে অটোপাস দিয়ে দিই। অভিভাবকরা পরীক্ষা নেয়ার পক্ষে সমর্থন দিয়েছেন। তবে তারা বলছেন পাঠ্যক্রম কাটছাট করা হলে সেটি শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে, বলছিলেন এইচএসসি এক পরীক্ষার্থীর মা বিথি জামান। পরীক্ষা
হলে ভালোভাবে হবে, আর না হলে যদি উনি ওই যে এবারে যেটা দিল ইন্টারের যে পরীক্ষা পাশ করা দিল, মানে ওই আগের রেজাল্ট অনুযায়ী, তো ওইভাবে যদি রেজাল্ট করে তাহলে তো করতেই পারে। আর হলে পরীক্ষা হলে ভালোভাবে পরীক্ষা নেওয়া উচিত। এই যে কমিয়ে দেওয়া সিলেবাস ইস্যু করে, এগুলো আমার পছন্দ না। এদিকে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন, এবার অটোপাস দেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরে দেওয়ার কথা থাকলেও সেটি পেছানো হয়েছে। তবে এইচএসসিতে অটোপাস করা শিক্ষার্থী সরকার লামিয়া আনিস বিভা বলেন, পরীক্ষার মতো যদি ফলাফল দেওয়াটাও বারবার পেছানো হয় তাহলে সেটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে বাধা সৃষ্টি করবে। আমাদেরকে ফার্স্টে তো এইচএসসি নিয়ে অনেকবার বলা হয়েছে যে কিছুদিন পর হবে, আমাদেরকে একটা আশা দেওয়া হয়েছে, কিন্তু পরে দেখলাম যে শেষে হচ্ছে না। এভাবে রেজাল্টটাও যদি ভাবে পিছাতে থাকে তাহলে আমাদের অ্যাডমিশন পরীক্ষাটাও পিছাবে, এতে করে আমাদের প্রিপারেশনও ক্ষতিগ্রস্ত হতে পারে। আসলে আমরা খুবই শঙ্কার মধ্যে আছি। করোনা ভাইরাসের কারণে জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে সরকার। মুন্নি আক্তার, ঢাকা থেকে। ইরানে করোনা ভাইরাস মোকাবেলায় মানবদেহে তাদের নিজেদের উৎপাদিত টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে যে একজন নারীকে কোভ ইরান ব্লেসিং নামের এই টিকাটি প্রথম দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতি সবচেয়ে খারাপ। আরও শুনুন আফরোজা নীলার কাছে। ইরানে প্রথম যাকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে তার নাম তায়েবে মোখবার। তাকে টিকা দেওয়ার দৃশ্যটি সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। বলা হচ্ছে যে সংস্থা কোভ ইরান ব্লেসিং নামের এই টিকাটি উদ্ভাবন করেছে তার প্রধান মোহাম্মদ মোখবারের একজন কন্যা। তিনি টিকা নেওয়ার পর তিনি বলেছেন যে এই টিকা ইরানিদের সুস্থ রাখবে বলে তিনি আশা করছেন। ইরানি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকাটি নেওয়ার পর যদি কোনো জটিলতা দেখা দেয় ইরানি পরিবারগুলো তাকে সাদরে গ্রহণ করবে। কর্তৃপক্ষ বলছে প্রতি মাসে 15 লাখের মতো ডোজ তৈরি করা সম্ভব হবে বলে তারা আশা করছে। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর ইরানে সরকারি হিসেবেই 55,000-এর মতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, আর 12 লাখেরও বেশি মানুষ এতে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে। ইরানি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে মহামারী মোকাবেলায় তাদেরকে বেগ পেতে হচ্ছে। অর্থ সংকটের কারণে তারা টিকা কিনতে পারছে না। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানিদের শতবার অভিশাপ দেওয়া উচিত। যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ওষুধ ও মানবিক পরিস্থিতিতে কিছু ছাড় দিতে বলা হয়েছে, তবে সারা বিশ্বে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে টিকা সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কোভ্যাক্স কর্মসূচি গ্রহণ করেছে, ইরান ইতোমধ্যেই তাতে স্বাক্ষর করেছে। আফরোজা নীলা, আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মোয়াজ্জেম হোসেনের কাছে বিশ্বের আরও কিছু খবর। ভারতে 6 ব্যক্তি নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসটি এ মাসের আরও আগের দিকে ব্রিটেনে প্রথম চিহ্নিত করা হয়। বলা হচ্ছে আক্রান্তদের সবাই যুক্তরাজ্য থেকে ভারতে গেছেন। ভারত সরকার বলছে তাদের সবাইকে সরকারি কিছু ভবনে কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি তাদের আত্মীয় স্বজনেরও স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন ধরনের ভাইরাসটি আগেরটির তুলনায় অনেক বেশি সংক্রামক। প্রতিবেশী দেশ পাকিস্তানেও রূপান্তরিত এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তিরাও ব্রিটেন থেকে গেছেন বলে জানা যাচ্ছে। ভারতের অন্যতম বৃহৎ একটি রাজ্যে জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে একটি কঠোর আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমালোচকরা আশঙ্কা করছেন হিন্দু ও মুসলিমের মধ্যে বিয়ে ঠেকাতে এই আইনটি ব্যবহার করা হতে পারে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রিসভার বিশেষ সভায় এর খসড়া অনুমোদন করার পর সেটিকে রাজ্যের গভর্নরের কাছে পাঠানো হয়েছে তার স্বাক্ষরের জন্য। এই আইনে কেউ দোষী সাব্যস্ত হলে তার ব্যাপক অঙ্কের জরিমানা এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। হংকংয়ের একটি আদালত চীনা পতাকাকে অসম্মান করার দায়ে গণতন্ত্রপন্থী নেতা টনি চুংকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে। এ মাসের আরও আগের দিকে দোষী প্রমাণিত হলে 19 বছর বয়সী ওই নেতাকে 3 বছরের জেল দণ্ড দেওয়া হয়েছিল। গত বছরের মে মাসে হংকং আইন পরিষদে সরকারপন্থী এবং সরকার বিরোধীদের মধ্যে সংঘর্ষের পর তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। আদালতে বলা হয়েছে মিস্টার চুং পতাকার দণ্ড ভেঙে সেটি ছুঁড়ে ফেলে দিয়ে জাতীয় পতাকার সম্মান নষ্ট করেছেন। গাজায় ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলো বলছে এই প্রথমবারের মতো তারা একসঙ্গে হয়ে যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে। এর অংশ হিসেবে ভূমধ্য সাগর লক্ষ্য করে গাজা থেকে রকেট ছোড়া হয়েছে।
তারা বলছে ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ হলে এর জন্য তারা কতটা প্রস্তুত সেটাই তারা এই মহড়ায় পরীক্ষা করে দেখছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে ইরান এই মহড়ার আয়োজন করেছে। মিডিয়ার উপর নজর রাখে এরকম একটি সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে 2020 সালে সাংবাদিকতা করতে গিয়ে 50 জন সাংবাদিক নিহত হয়েছেন। সংগঠনটির বার্ষিক রিপোর্টে বলা হয়েছে তাদের 2/3 এমন সব দেশে নিহত হয়েছেন যেখানে কোনো যুদ্ধ চলছে না। তারা বলছে যুদ্ধক্ষেত্রের চেয়ে এখন দুর্নীতি, সংগঠিত অপরাধ এবং পরিবেশগত বিষয়ের উপর অনুসন্ধান করতে গিয়েই বেশি সাংবাদিক খুন হচ্ছেন। বেশিরভাগ হত্যাকাণ্ডই হয়েছে মেক্সিকো, ভারত এবং ফিলিপাইনে। মোয়াজ্জেম হোসেন, বিবিসি বাংলার প্রবাহে এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সিরিজ সমতায় ফেরালো ভারতের ক্রিকেট দল। কোহলি, রোহিত, ঈশান্ত ও মোহাম্মদ শামিকে ছাড়াই ভারতের মেলবোর্ন টেস্ট জয় এক দুর্দান্ত অর্জন, বলছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। প্রথম ম্যাচে এক ইনিংসে 36 রানে গুড়িয়ে যাওয়া থেকে শুরু করে ভারতীয় দলকে কেন্দ্র করে যে পরিমাণ সমালোচনা শুরু হয়েছিল, এই চাপ মাথায় নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন আজিঙ্কা রাহানে। মেলবোর্নের চতুর্থ দিনে 70 রান টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়া। ভারত 2 উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছায় এবং সিরিজে সমতা ফেরায়। এই টেস্ট ম্যাচে মূলত রাহানের স্তুতি ও প্রশংসা চারিদিকে, বিশেষত যখন দৃশ্যপটে নেই বিরাট কোহলি। ঠিক তখন নেতৃত্বে এসে রাহানে যেভাবে চাপ কাটিয়ে জয় নিশ্চিত করলেন, তাতে তার নেতৃত্বগুণের বিষয়টাই সামনে আসছে। এর আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সাথে একটি এবং আফগানিস্তানের সাথে একটি ম্যাচে জয় পায় ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে। আফগানিস্তানের সাথে জয়ের পরে পুরো আফগান টিমকে নিয়ে একটি ফটো সেশনও করে ভারতীয় ক্রিকেট দল। সেই টেস্টে ভারতের অধিনায়ক আজিঙ্কা রাহানে আফগানিস্তানের ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেন এবং সেটা ছিল আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে এখন পর্যন্ত এগিয়ে আছে নিউজিল্যান্ড। শেষ দিনে স্বাগতিক দলটির প্রয়োজন 7টি উইকেট। ড্র করতে পাকিস্তানকে পুরো দিন টিকে থাকতে হবে, আর জয় পেতে পাকিস্তানের প্রয়োজন এখনও 302 রান। নিউজিল্যান্ড পাকিস্তানকে 373 রানের টার্গেট দিয়েছে। তৃতীয় ওভারেই 2 ওপেনারকে হারিয়েছে পাকিস্তান। এখন অপরাজিত আছেন আজহার আলী ও ফাওয়াদ আলম। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি আজ টেস্টে 300তম উইকেটটি পেয়েছেন। বাংলাদেশে আজ হয়ে গেল একটি নারী বডি বিল্ডিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী শরীরচর্চাকারীরা। তারা এসে জানিয়েছেন কিভাবে এই প্রতিযোগিতা দিয়ে তারা নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন, একই সাথে বিশ্ব অঙ্গনে বডি বিল্ডারদের মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। আসলে আমি অনেক হেলদি ছিলাম, দেন অসুস্থ হয়ে পড়তাম। তখন আমার হাজব্যান্ড আমাকে এটার ব্যাপারে একটু সাজেশন দিছে যে তুমি জিম করো, জিম করতে করে তোমার ওয়েট লস করলে ইনশাল্লাহ তোমার সুস্থ থাকবে। তো ওই জিমের নেশা থেকেই ধীরে ধীরে আমার এই বডি বিল্ডিং এর নেশাটা চলে আসে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে আর্সেনাল ও ব্রাইটন মুখোমুখি হবে। ওয়েস্ট ব্রমের প্রতিপক্ষ লিডস এবং সাউদাম্পটন ও ওয়েস্ট হ্যাম মুখোমুখি হবে। এই 3টি ম্যাচ বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হবে। ম্যানচেস্টার ইউনাইটেড ও ওলভারহ্যাম্পটন মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত 2টায়। এই ম্যাচটিতে জয় পেলে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে আসবে আপাতত। গত রাতে ম্যানচেস্টার সিটি ও এভারটনের মধ্যকার একটি ম্যাচ কোভিডের কারণে স্থগিত হয়েছে। ম্যাচ শুরুর আগে জানা যায় ম্যানচেস্টার ইউনাইটেডের 2জন ফুটবলার এবং 2জন স্টাফ কোভিড পজিটিভ হয়েছেন। ওদিকে লা লিগায় এই বছরের সর্বশেষ ম্যাচে বার্সেলোনা মাঠে নামবে আজ রাতে। বাংলাদেশ সময় রাত 12:15 এইবারের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। রায়হান মাসুদের কাছে শুনলেন খেলার খবর। একটু আগে বিশ্ব সংবাদেই শুনছিলেন যে করোনা ভাইরাসের যে নতুন স্ট্রেনটি ব্রিটেনে পাওয়া গিয়েছিল তা এখন ভারতেও পৌঁছেছে। ভারত সরকার বলছে লন্ডন থেকে যাওয়া 6 জনের শরীরে এই নতুন স্ট্রেনটি খুঁজে পাওয়া গেছে। বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন অমিতাভ ভট্টশালী। অমিতাভ, ভারতে যে 6 জনের দেহে করোনা ভাইরাসের এই নতুন ভাইরাসটি পাওয়া গেছে তাদেরকে কিভাবে শনাক্ত করা হলো? দেখুন মিজান, লন্ডন থেকে সমস্ত বিমান 23শে ডিসেম্বর থেকে বন্ধ করে দেয় ভারত, কিন্তু তার আগের 28 দিন অর্থাৎ 25শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বর অবধি যতজন যাত্রী সরাসরি লন্ডন থেকে যুক্তরাজ্য থেকে ভারতে এসেছেন প্রায় 33,000 মানুষ, তাদের প্রত্যেককে খুঁজে বার করে RT-PCR পরীক্ষা করানো হয় এবং তার মধ্যে 114 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় এবং ওইসব নমুনাগুলির জিনোম সিকোয়েন্সিং অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য খুঁজে বার করা হয় ভারতের 10টি পরীক্ষাগারে।
এবং সেই পরীক্ষার ফলাফলই আজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, যাতে দেখা যাচ্ছে যে ওই 114 জনের মধ্যে 6 জনের দেহে ভাইরাসটি যুক্তরাজ্যে পাওয়া নতুন স্ট্রেন, এবং এখনো জিনোম সিকোয়েন্সিং এর কাজ চলছে বলে জানাচ্ছে সরকার। তো তাদেরকে এখন কোথায় রাখা হয়েছে, কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে? যে 6 জনের দেহে নতুন স্ট্রেনটি পাওয়া গেছে তাদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে আলাদা ঘরে রাখা হয়েছে প্রত্যেককে, এবং তাদের করোনা রোগীর যা চিকিৎসা সেটাই করা হচ্ছে, অন্য করোনা রোগীদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে তাদের। আর তাদের সংস্পর্শে এসেছিলেন যারা, তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইন করা হয়েছে ইতিমধ্যেই, এবং ব্যাপকভাবে কন্ট্যাক্ট ট্রেসিং চলছে, যেখানে ওই ব্যক্তিদের সহযাত্রী, আত্মীয় স্বজন প্রত্যেককে খুঁজে বার করা হচ্ছে, এবং দেশের প্রতিটা জেলার কোভিড ব্যবস্থাপনার দায়িত্বে যে নোডাল অফিসাররা আছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে ওই যাত্রীদের আত্মীয় বন্ধুদের প্রতি নজর রাখতে এবং প্রয়োজন মনে হলে সরাসরি RT-PCR পরীক্ষা করতে হবে। অমিতাভ, ব্রিটেনে যে নতুন ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে সেটা আগের করোনা ভাইরাসের চেয়ে অনেক বেশি ছোঁয়াচে, বিজ্ঞানীরা যেটা বলছেন। তো এই সংক্রমণ ঠেকাতে ভারত সরকার এখন কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, 22শে ডিসেম্বর একটা নির্দেশিকা জারি করেছিল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে এই নতুন স্ট্রেনটি রুখতে কি কি ব্যবস্থা নিতে হবে, এবং সেই নির্দেশটাই এখনো বহাল থাকছে বলে আজকে জানিয়েছে। অর্থাৎ করোনা রোগীর চিকিৎসা আগেও যেভাবে হচ্ছিল সেভাবেই চলবে, কিন্তু এক্ষেত্রে নতুন স্ট্রেনটির ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে সংক্রমিত ব্যক্তিকে খুঁজে বের করে তাকে সম্পূর্ণভাবে পৃথক করে দেওয়ার উপরে, এবং রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে যে যুক্তরাজ্য থেকে সরাসরি অথবা সেদেশ হয়ে ভারতে এসেছেন এমন প্রত্যেক যাত্রীর বিমানবন্দরেই RT-PCR পরীক্ষা করানোর, এবং পুরনো স্ট্রেন পাওয়া গেলে তাকে চলতি প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করা হবে, অর্থাৎ হোম আইসোলেশনের প্রয়োজন হলে বাড়িতেই অথবা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসা হবে। কিন্তু নতুন স্ট্রেন পাওয়া গেলে তাকে বাধ্যতামূলকভাবে হাসপাতালে নিতেই হবে এবং পৃথক ঘরে রাখতে হবে প্রত্যেক রোগীকে। এটার উপরেই জোর দিচ্ছে ভারত সরকার বারে বারে। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। করোনা ভাইরাস সংকট শুরু হওয়ার পর বাংলাদেশের যেসব অভিবাসী শ্রমিক বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরে এসেছিলেন তাদের 70% আর ফেরত যেতে পারেনি। অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন একটি সংস্থা রামরু আজ মঙ্গলবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলছে, এর ফলে এসব অভিবাসী ও তাদের পরিবারের জীবন বিপন্ন হয়ে পড়েছে। তারা বলছে এর প্রভাব পড়তে পারে সামনের বছরের রেমিটেন্সের উপরেও। ঢাকা থেকে সাইদুল ইসলামের এই প্রতিবেদনে বিস্তারিত। খুলনার মরিয়ম বেগম লেবানন থেকে দেশে ফিরে এসেছিলেন গত মার্চ মাসের মাঝামাঝিতে। করোনা ভাইরাসের লকডাউন শেষে বিমান চলাচল শুরু হওয়ার পর গত কয়েক মাস ধরে তিনি আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখনও কোনো উপায় খুঁজে পাননি। সমস্যায় আছি তো ভাই, মনে করেন এখন বিদেশ জাতি পারতেছি, কোনো কাজকর্ম করতেছি নি, এই জন্যই সমস্যার ভিতরে আর চেষ্টায় আছি, তো সেরকম কোনো যোগাযোগই তো হয় না। যাওয়ার চেষ্টা মনে করেন এই যে নতুন করে চালু হওয়ার পরের তো চেষ্টায় আছি। আমার বলিছে যে 15 তারিখের ভিতরে যায় একটা কিছু বলবে, তো এখন উপরে আল্লাহ জানে কি হবে কি না হবে। গত 9 মাস 10 মাস বসে আছে, জমানি টাকা ভেঙে খাতে দিয়েছে। শুধু তিনি নন, করোনা ভাইরাসের কারণে 4.25 লাখের বেশি অভিবাসী শ্রমিক বাংলাদেশে ফেরত এসেছে। তাদের মধ্যে 70% আর ফেরত যেতে পারেননি। সেই সঙ্গে আটকে গেছে বাংলাদেশ থেকে প্রতি বছর যাওয়া 5 লাখের বেশি ভাগ্যান্বেষী মানুষের বিদেশ যাত্রা। বেসরকারি সংস্থা রামরুর চেয়ারপারসন তাসনিম সিদ্দিকী বলছেন, যদিও বিপুল সংখ্যক শ্রমিক তাদের সঞ্চিত অর্থ দেশে নিয়ে আসায় রেমিটেন্স বেড়েছে, কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়তে পারে সামনের বছরগুলোতে। বাংলাদেশ মূলত আনস্কিল লেবার মার্কেটে অপারেট করে। এই আনস্কিল লেবার মার্কেটটা ভিসা ব্যবস্থা খুবই অগোছালো, কিন্তু যে জায়গাগুলোতে তারা কাজ করে সেই চাহিদা কিন্তু থাকবেই। 6 মাসের 3 মাসের যে ট্রেনিং গুলো দেয়া যেত, অ্যাপ্রেন্টিস তৈরি করা, হেলথ কেয়ার ওয়ার্কার তৈরি করা অথবা ল্যাব অ্যাসিস্ট্যান্ট তৈরি করা, এইগুলোর জন্য যে ধরনের 6 মাসের ট্রেনিং IA পাস যে কাউকে দেয়া যেত, সেই জায়গাগুলো আমাদের ট্রেনিং সেন্টারগুলো সেগুলো খোলে নিয়ে না খুললে আমরা পার্টিসিপেট করব কি করে? লোক যাওয়া যে বন্ধ হয়ে যাবে তা নয়, কিন্তু পরিমাণ কমতে পারে বা একই থাকতে পারে, কিন্তু এই বছরে যারা গেল না তাদের যে পরিণতিটা রেমিটেন্সের উপরে আসবে 70% যেতে পারেনি, সেটার পরিণতিটা সামনের বছর আমরা ভোগ করব। ফেরত আসাদের অনেকেই চাকরি হারিয়ে কেউ কেউ অবৈধ শ্রমিক থেকে দেশে আসতে বাধ্য হয়েছেন, কিন্তু কবে তারা আবার বিদেশে কাজের জন্য যেতে পারবেন সেই সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। মরিয়ম বেগমের মতো এই অভিবাসীদের বেশিরভাগের এখন সঞ্চয়ের ওপর হাত পড়েছে, আবার দেশেও তারা কিছু শুরু করতে পারছেন না। বিদেশের আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোও পড়েছে আর্থিক সংকটে।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বলছেন, এই ফেরত আসা শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে এখনই গুরুত্ব দেওয়া দরকার। সাধারণত কোভিড এর মধ্যে যারা ফেরত এসছে তারা যে আবার যাবেন বা রিমাইগ্রেট করবেন সেটা তারা এখনো শুরু করেননি। তো আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বৈদেশিক কর্মসংস্থান আবার স্বাভাবিক করা। তার পাশাপাশি একটা আমাদের বড় চ্যালেঞ্জ যারা কাজ দিয়ে ফেরত আসা প্রায় লোক 4 লাখ, তো আগামী 1-2 মাসে যদি আরো 1-1.5 লাখ লোক ফেরত আসে তাহলে এই যে 5-5.5 লাখ লোক তাদের দেশের ভেতর রিইন্টিগ্রেশন করাটাই আমাদের সামনের দিনগুলোতে একটা বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আমাদের তাদেরকে ট্রেনিং দিয়ে দেশের মধ্যে যদি জব প্লেসমেন্ট করা যায় বা তাদের মধ্যে যারা দক্ষ রয়েছেন তাদের যদি দেশের বড় বড় প্রজেক্টে নেওয়া যায় কিংবা তারা যেন দেশের মধ্যে ছোট ছোট ব্যবসা শুরু করতে পারেন, সেই কাজটাতে আমাদের আসলে আগামী কয়েক বছর গুরুত্ব দিতে হবে। এবং আমি মনে করি এই কাজটা শুধু সরকারের একার নয়, আমাদের সরকারি বেসরকারি সংস্থা সবাই মিলে এই বিদেশ ফেরতদের রিইন্টিগ্রেশনের কাজটা আমাদের করতে হবে। বাংলাদেশের সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিবাসী শ্রমিকদের এই সংকটের বিষয়ে তারা সচেতন। বিভিন্ন দেশের শ্রমবাজারে যেমন তারা যোগাযোগ রাখছেন, তেমনি দেশে ফেরত আসা শ্রমিকদের কল্যাণেও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সাইদুল ইসলাম, ঢাকা থেকে। এবারে দেখা যাক সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে আজ কোন কোন ইস্যুতে আলোচনা হচ্ছে। ধন্যবাদ মিজান। সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছি আমি রায়হান মাসুদ। শিক্ষামন্ত্রী দীপুমণি আজ যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি করেছেন সেই বিষয়ে বিস্তারিত আপনারা কিছুক্ষণ আগেই শুনছিলেন। আর শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন সংক্রান্ত খবরগুলো আজ ফেসবুকে বেশ ট্রেন্ড করছে। বিশেষ করে তিনি যে বলেছেন রোল নম্বরের বদলে শিক্ষার্থীর আইডি দেওয়ার পরিকল্পনা করছে সরকার, এটা নিয়ে নানান মন্তব্য দেখা যাচ্ছে। ঠিক বলেছেন রায়হান। যেমন কবির আহমেদ কবির লিখেছেন অটো পাস দিয়ে শুরু, আইডি দিয়ে শেষ। আর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের মন্তব্য, ইহা বর্তমান প্রেক্ষাপটে একটি সুসংবাদ। বিশ্বের বহু দেশেই ইহার নজির আছে বহু বছর যাবৎ। কতিপয় শিক্ষক শ্রেণী রোলের অশুভ প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাইভেট পড়ার প্রতি সারা বছর জিম্মি করে রাখে, শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার মানসিক টর্চারও করে। এই কালচার হতে আগামী প্রজন্মকে রক্ষা করা উচিত। ফরিদ আহমেদ রিপন লিখেছেন রোল নাম্বারের মধ্যে যে একটি মধুময় স্মৃতি আছে তার মানে সেটা আর থাকছে না। তানভীরা হোসেন লিখেছেন এখন আর কেউ ডাক দিয়ে জিজ্ঞেস করতে পারবে না তোমার রোল কত, রাস্তাঘাটে মেধা যাচাই বন্ধ। অর্থাৎ নানা ধরনের হাস্যরস উঠে এসেছে, নানা ধরনের বাস্তবতা এবং স্মৃতির কথাও বলছেন অনেকেই। এদিকে 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের 12 বছর পূর্তি আজ, এই বিষয়টিও আছে আলোচনায়। বিশেষ করে এই নিয়ে বিবিসি বাংলার বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। 2008 সালের সংসদ নির্বাচন পর্দার ভেতরে বাইরে যা ঘটেছিল, এই শিরোনামে এই খবরটি নিয়ে ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যেমন আলমগীর আহমেদের মন্তব্য, ক্ষমতায় যেই থাক, যদি দেশের উন্নয়ন হয়, ধারাবাহিকভাবে অর্থনৈতিক চাকা সচল থাকে, সব সেক্টরগুলো দুর্নীতিমুক্ত থাকে, তাহলে তো জনগণের আপত্তি থাকার কথা নয়। আলামিন হোসেন লিখেছেন জনগণ হারিয়েছে তাদের ভোটের অধিকার। জাকির হোসেন সুজন লিখেছেন 2018 ও 2014 নির্বাচন নিঃসন্দেহে বিতর্কিত। এদিকে দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের একটি দলকে যে ভাষাঞ্চরে স্থানান্তর করা হয়েছে এই খবরটিও আছে আলোচনায়। খবরটি নিয়ে জিল্লুর রহমান বিবিসি বাংলার ফেসবুক পাতায় লিখেছেন ভারত, রাশিয়া ও চীন রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে সবচেয়ে বড় বাধা। তারা আমাদের বন্ধু বলে পরিচয় দেয় কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণ করে না। ওমর ফারুকের মন্তব্য, জাতিসংঘ মিয়ানমারের ক্ষেত্রে জোর করতে পারে না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মানবতার দোহাই দেয়। আর শামীম আহমেদ লিখেছেন কি আফসোস, নিজের দেশ ছেড়ে তাদের আজ ভাষাঞ্চরে থাকতে হচ্ছে। সমালোচনা ও ক্ষোভের মুখে সরিয়ে নেওয়া হলো কলকাতার নায়ক দেব অভিনীত বাংলাদেশি ছবি কমান্ডোর টিজার। এই খবরটিও কিন্তু বেশ ট্রেন্ড করছে রায়হান। ছবিটির টিজার প্রকাশ করা হয়েছিল গত 25শে ডিসেম্বর, কিন্তু টিজারটি প্রকাশের পরই এতে ধর্ম অবমাননা করা হয়েছে এমন অভিযোগ এনে সমালোচনা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। আর এরপর ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই ছবিটির টিজার। এই নিয়ে মাহফুজুর রহমান লাইলিন মন্তব্য করেছেন, সেন্সর বোর্ড কি তাদের ভূমিকা সঠিকভাবে পালন করে? কামাল হোসেন লিখেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত কোনো ধর্মের লোক সহ্য করবে না। আপনার ধর্ম আপনি পালন করুন, স্বাধীনভাবে পালন করুন। এটি নিয়ে নানা ধরনের মন্তব্য আছে, যার মধ্যে বেশিরভাগই সমালোচনা করা হচ্ছে। এবং অনেকে কিন্তু এটাও বলছেন যে এই ছবিটি নিয়ে বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে, কারণ ছবিটিকে যিনি প্রযোজক তিনি বিখ্যাত করতে চান। এরকম মন্তব্য কিন্তু দেখা যাচ্ছে। তাই এরকম নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এসবই ছিল আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অনুষ্ঠান শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী দীপুমণি আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন মাধ্যমিক পরীক্ষা জুন মাসে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই অগস্ট মাসের কোনো এক সময়ে হতে পারে।
ব্রিটিশ সরকার সতর্ক করে দিয়েছে যে নতুন করে লকডাউন জারি না করলে নতুন বছরে ব্রিটেনের স্বাস্থ্য খাতে বিপর্যয় নেমে আসতে পারে। ইরানে তৈরি টিকার পরীক্ষামূলক ব্যবহার শুরু, আর ভারতেও পাওয়া গেছে নতুন ধরনের করোনা ভাইরাস। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে। বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। ভালো থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.